হঠাৎ করেই অ্যানিমাল প্রিজার্ভেশন অ্যাক্ট এনেছে এবং সেটা খুবই বায়াস। সেটাতে কাউ বা বুলের উপরই ওরা কনসেন্ট্রেট করছে, অন্যান্য অ্যানিমালের প্রিজার্ভেশনের কথা সেরকম বলা হয়নি। অ্যাকশন দেখি যে কতটা লিভিং রিসোর্সেস আছে, তাহলে ওরা তার 25% রাখে আর কি। তো শুধু এই অ্যানিমাল প্রিজার্ভেশন রেগুলেশনই নয়, এখানে বিভিন্ন রকমের অপ্রাসঙ্গিক অ্যাক্ট আনা হয়। আজকে আমরা মূলত আলোচনা করব লাক্ষাদ্বীপ নিয়ে। তো আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফিতে একজন রিসার্চার, কোরাল নিয়ে রিসার্চ করছে, সাইডি পল। সাইডি একজন মেরিন বায়োলজিস্ট। তো সাইডির সাথে আজকে আমরা কথা বলবো লাক্ষাদ্বীপ নিয়ে, আমরা অনেক কিছু শিখবো বা জানবো। সাইডি, প্রথম কথা তোমাকে জিজ্ঞেস করবো যে লাক্ষাদ্বীপ নিয়ে হঠাৎ করে মানুষজন, সারা ভারতবর্ষে মানুষজন হঠাৎ এরকম উত্তেজিত হয়ে গেছে, লাক্ষাদ্বীপ নামটা বারবার শোনা যাচ্ছে এবং সেখানে তো ডেভেলপ হচ্ছে, মানুষজন উত্তেজিত কেন হয়ে গেছে? কারণ সেখানে তো ডেভেলপ হচ্ছে। তো তুমি যদি শুরু করো বিষয়টাকে একটু বোঝানো। আহ, হ্যাঁ, লাক্ষাদ্বীপ একটা আইল্যান্ড ইকোসিস্টেম, তো বেশ আলাদা আমাদের এই মেইনল্যান্ড ইকোসিস্টেমের থেকে। লাক্ষাদ্বীপের নেচার কনজার্ভ, অনেকটাই কনজার্ভ, একটা প্রিস্টিন ইকোসিস্টেম, একটা জিওগ্রাফিক্যালি আইসোলেটেড একটা লোকেশন, আরব সাগরের মধ্যে কিছু দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ তৈরি, 36টা মতো আইল্যান্ড, তার মধ্যে 10টা আইল্যান্ডের মানুষের বসবাস, বাকি আইল্যান্ডগুলোতে এখনো নেচার ভালোভাবেই কনজার্ভ। তো বিষয়টা হচ্ছে যে এই লাক্ষাদ্বীপের মানুষেরা যারা ওখানে থাকেন তারা এতদিন কিভাবে ছিলেন, তো সেটা লাক্ষাদ্বীপের মানুষদের যদি আমরা জীবিকা দেখতে যাই, তাহলে লাক্ষাদ্বীপের বেশিরভাগ মানুষই লাক্ষাদ্বীপের পরিবেশের সাথে, প্রকৃতির সাথে মানিয়ে একটা ব্যালেন্স সিস্টেমে ছিল। লাক্ষাদ্বীপের মানুষের বেশিরভাগ মানুষেরই জীবিকা ফিশারিজ, মানে মাছ কেন্দ্রিক, মৎস্য কেন্দ্রিক, এবং কিছু এগ্রিকালচার আছে। এবং ফিশারিজের মধ্যে ধরো শুধু মাছই বলবো না, মানে শুধু খাওয়ার মাছই বলবো না, অর্নামেন্টাল ফিশ আছে, কিছু কিছু মারিকালচার, মানে কিছু পার্ল কালচারও হয়ে থাকে। তো এই মোটামুটি দুটোরই একটা ন্যাচারাল রিসোর্সকে কেন্দ্র করেই লাক্ষাদ্বীপের মানুষের জীবিকা নির্ধারিত হয়েছে। বর্তমানে যে নতুন অ্যাডমিনিস্ট্রেটর এসছেন, তিনি এলডিএআর নিয়ে এসছেন, যেটা লাক্ষাদ্বীপ ডেভেলপমেন্ট অথরিটি রেগুলেশন। সেই রেগুলেশনসে অনেক রকমের নতুন নতুন রেগুলেশন এসছে, যেগুলো আদৌ লাক্ষাদ্বীপের জন্য, লাক্ষাদ্বীপের নিজের জন্য বা লাক্ষাদ্বীপের যারা বসবাস করে সেসব মানুষের জন্য একেবারেই সুইটেবল নয়। এবং তাদের লাক্ষাদ্বীপের মানুষের সাথে কোনো রকম আলোচনা না করেই এইসব রেগুলেশন গুলো আনা হয়েছে। এবং এই রেগুলেশন গুলিতে যেটা সমস্যা হচ্ছে, সেটা লাক্ষাদ্বীপের মানুষের জীবিকার উপর তা হস্তক্ষেপ করছে, লাক্ষাদ্বীপের মানুষের চয়েস অফ ফুডের উপর সেটা হস্তক্ষেপ করছে, লাক্ষাদ্বীপের মানুষের মেডিকেল কন্ডিশনকে হ্যাম্পার করেছে। আমরা জানি কোভিডের কেসটা নিয়ে যাবো আশা করি। এবং লাক্ষাদ্বীপের মানুষের বসবাসের জায়গা, নেচার, যেটা লাক্ষাদ্বীপের মাটি, সেইটাকেও আশঙ্কিত করছে। লাক্ষাদ্বীপে এই বছর যেটা দেখা গেছে যে লাক্ষাদ্বীপ একটা সময় অবধি কোভিড ফ্রি একটা স্টেট ছিল আর কি। তো গত মে মাস অব্দি বোধহয় লাক্ষাদ্বীপকে কোভিড ফ্রি স্টেট বলে ঘোষণা করা গেছিল। তারপর থেকে এই নর্মাল যে অপারেটিং প্রোটোকলস গুলো ছিল সেগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো তার কারণে লাক্ষাদ্বীপের মানুষের মধ্যে কোভিড প্রবেশ করে এবং বেশ কিছু মানুষ, 21 জন নতুন মানুষ মারা যায়। লাক্ষাদ্বীপের মেডিকেল ফেসিলিটি খুব একটা উন্নত নয়, আইল্যান্ডে যেরকম আর কি হয়ে থাকে। আচ্ছা, তো এই যে এখন দেখা যাচ্ছে যে ওখানকার অনেক অনেক অংশে মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন এবং কিছু মানুষ মারাও গেছেন। তো এই যে মানুষ মারা গেল বা এই যে মানুষ একটা সময় কোভিডে আক্রান্তই হয়নি, এই যে চেঞ্জেস এটা কি করে হলো বা এটা কেন হলো, বা কেন প্রথমে এফেক্ট হ্যাঁ, প্রথমে পড়েনি? হ্যাঁ,
প্রথমত লাক্ষাদ্বীপে মানে সাধারণ টুরিস্ট যারা তাদেরকে ঢুকতে হলেও একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। তো কোভিডের সময় লাক্ষাদ্বীপের যে প্রোটোকলসটা ছিল সেটা হচ্ছে প্রথমে হচ্ছে টেস্ট করতে হবে, সেকেন্ড হচ্ছে তাদেরকে লাক্ষাদ্বীপে প্রবেশ করার পরে তাদেরকে 14 days কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো এই নতুন অ্যাডমিনিস্ট্রেটর এসে এই প্রোটোকলটাকে উঠিয়ে দেয়, এই কোয়ারেন্টাইনের প্রোটোকলটা রাখে না। তো লাক্ষাদ্বীপের জনগণ মনে করছে এটা একটা অন্যতম কারণ কোভিড যে আসার লাক্ষাদ্বীপে। আমি যে প্রশ্নটা প্রথমেও করলাম, আমি আরেকটু ডিটেলসে গিয়ে প্রশ্নটা করব। এই যে মাইনিং বা এই যে বিল্ডিং বা একটা ইন্ডাস্ট্রি তৈরি করার কথা ভাবা হচ্ছে, বা রেলওয়ে, হাইওয়ে, এই ধরনের জিনিসপত্র তৈরি করার কথা ভাবা হচ্ছে, এটা তো একটা ডেভেলপমেন্ট। তো মানে এটা অপোজ করার পিছনে ওখানকার মানুষের কারণটা কি? মানে মানুষ কেন এটাকে অপোজ করছে? দেখো, ডেভেলপমেন্টটা তো মানুষের জীবন অনেক ইজি হয়ে যাওয়ার কথা, কিন্তু যে টার্মটা ইউজ করা হচ্ছে এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট খুব সহজ একটা কথা না, অনেক অনেক কিছু সেটার উপর ডিপেন্ড করে, অনেক কিছু ব্যালেন্স করলে তবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয়। যদি আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথাতেই যাই, তাহলে লাক্ষাদ্বীপে যদি আমরা একটা জিওগ্রাফিক্যাল লোকেশনটা জানি, একটা জিওগ্রাফিক্যালি আইসোলেটেড একটা জায়গা, কিছু দ্বীপপুঞ্জ, এবং তার মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি লাক্ষাদ্বীপ হয়ে থাকে, স্টর্ম, সাইক্লোন, হেভি রেন, এগুলো লাক্ষাদ্বীপে হতে থাকে। লাক্ষাদ্বীপের একটা বড় যেটা সমস্যা, লাক্ষাদ্বীপে ইরোশন খুব বেশি, মাটির ইরোশন খুব বেশি, সেটা জলের ওয়েভের জন্যই বলো বা উইন্ডের জন্য বলো, খুবই বেশি। এবং সি লেভেল রাইজ একটা লাক্ষাদ্বীপের বড় সমস্যা, ক্লাইমেট চেঞ্জের একটা অন্যতম ইম্প্যাক্ট, একটা সি লেভেল রাইজ সেটা লাক্ষাদ্বীপকে প্রভাবিত করে। এবং লাক্ষাদ্বীপ মাত্র 1 থেকে 2 মিটার উঁচুতে সমুদ্রের। তো এই সি লেভেল রাইজ যদি সেভাবে বাড়তে থাকে বা ইরোশন যদি কন্টিনিউ হয়, তাহলে লাক্ষাদ্বীপের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসে। এবার যদি ডেভেলপমেন্টের কথাতেই আমরা আসি, যদি পাহাড় কাটার কথাতে আসি, যদি বিল্ডিং তৈরি করার কথাতে আসি, বা যদি মাইনিং এর কথাতেই আসি, তাহলে এই সমস্ত কিছু শুরুয়াতটা তো এটুকু আমরা বলতে পারি যে একটা জমি চাই, তার জন্য একটা শুরু হবে, তো সেখানে কিছু ডিফরেস্টেশন হবে, মানে কিছু গাছ কাটা যাবে। গাছ কাটা গেলে কি কি হতে পারে আমরা সবাই জানি, কিন্তু যেটা অনেক সময় ওভারলুক করে যায় সেটা হচ্ছে লাক্ষাদ্বীপে জন্য শুধু নয়, এটা সব জায়গার জন্য গাছ কাটা গেলে যেটা হয় সেটা হচ্ছে গাছের মূল ভীষণভাবে মাটিকে আঁকড়ে ধরে রাখে, মাটিকে স্টেবল রাখে। এই গাছ প্রচুর পরিমাণে কাটা গেলে এই মাটির ইরোশন আরো বেড়ে যাবে। লাক্ষাদ্বীপে অলরেডি যে সমস্যাটা আছে সেটাকে আরো অ্যাক্সেলারেট করা হবে। আচ্ছা, এবং এই ইরোশন যদি বাড়তে থাকে, তার ফলে সেই টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট অ্যাকোয়াটিক ইকোসিস্টেমেও আসবে। এছাড়াও মাইনিং বা এগুলোর কথা যদি তুমি বলো, তাহলে সেখান থেকে মাইনিং থেকে আমরা জানি কি কি সমস্যা হতে পারে, অনেক রকমের এলিমেন্টস বেরোয়, মানে টক্সিকও হতে পারে সেরকম, কিন্তু পলিউশন, এয়ার পলিউশন হবে, এবং সেখান থেকে জলেও পলিউশন ছড়াবে, একটা এনভায়রনমেন্টাল পলিউশন হবে, এটুকু আমরা বলতে পারি। এবং মানুষের প্রবেশের জন্যও কি কি পলিউশন হতে পারে সেগুলো আমরা জানি, সেগুলোর কথা যদি তুমি জানতে চাও তাহলে সেগুলো কিছু জানি। আচ্ছা, পলিউশন বলতে যেমন ধরো আমি বলতে চাইছি যে একটা লাক্ষাদ্বীপের একটা বিষয় যেটা আমার মনে হলো, আমি আমার সীমিত জ্ঞান থেকে যেটুকুনি বুঝলাম যে মাঝখানে জল, আই মিন এদিকে জল ওইদিকে জল, মাঝখানে লাক্ষাদ্বীপ, ঠিক আছে? তো এই বিষয়টা যদি একটু তুমি বলো, এবং তার পাশাপাশি এই জলের মধ্যে থাকা সমস্ত প্রাণী বা তার বিষয়ে যদি একটু তোমার মতন করে তুমি বিষয়টাকে এক্সপ্লেন করো, যে মাইনিং বা কোনো ইন্ডাস্ট্রি তৈরি হলে পরে সেখানে তার এফেক্ট কি হতে পারে সেটাকে নিয়ে। দেখো, লাক্ষাদ্বীপের বেশিরভাগ হচ্ছে অ্যাটল। অ্যাটল হচ্ছে একটা স্পেসিফিক টাইপ অফ রিফ, কোরাল রিফ। তো এটা একটা রিং শেপড রিফ হয়, ভেতরে একটা লাগুন থাকে, মানে নোনা জল, এর একটা ছোট জলাশয়ের মতো, ছোট কি বড় সেটা ডিপেন্ড করছে, তো আমি বোঝানোর জন্য হচ্ছে জলাশয়, চারিদিকে রিফ, বাইরে সমুদ্র। তো এই এই রিফে যদি আমরা ইকোলজি দেখি, সেটাও মানে খুবই এনরিচড, কোরালস খুবই হাইলি প্রোডাক্টিভ একটা ইকোসিস্টেম। আমরা যেরকম ট্রপিক্যাল রেন ফরেস্টের কথা বলি, সেরকম কোরালের কথা হয়। তো পুরো পৃথিবীতে আমরা যদি মানে প্রোডাকশন দেখি যে কতটা
লিভিং রিসোর্সেস আছে তাহলে কোরাল তার 25% রাখে আর কি। তো কোরাল ছাড়াও লাক্ষাদ্বীপে ম্যানগ্রোভ আছে, সি গ্রাস আছে, সি উইড আছে, প্রচুর পরিমাণে মাছ, খাওয়ার মাছ, অর্নামেন্টাল ফিশ, এই সমস্ত কিছু আছে। তো এই সবই মধ্যেই মানে মধ্যেই লাক্ষাদ্বীপের মানুষজন একটা আন্ডারস্ট্যান্ডিং এ এইগুলোর উপর ভরসা করেই বেঁচে আছে আর কি, এবং ইকোসিস্টেমটাও সাস্টেইন করছে। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে লাক্ষাদ্বীপের মধ্যে নতুন ডেভেলপমেন্ট আসলে পরে যত না সুবিধা হবে তার চেয়ে উল্টে ক্ষতি হতে পারে, তার চেয়ে এই যে ইকোসিস্টেমকে মেনটেন করে। হ্যাঁ, অনেক অনেক বেশি ক্ষতি হতে পারে, কারণ মানে একে তো খুবই ছোট জায়গা, এবং সেটা এরকম একটা ফ্র্যাজাইল একটা ইকোসিস্টেম, এবং এই ক্লাইমেট চেঞ্জের অলরেডি সময়, তো এর মধ্যে ইরোশনকে আরো অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি দিয়ে যদি আরো সেটাকে আমরা বাড়িয়ে দিই, তাহলে লাক্ষাদ্বীপের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। এর মানে কি, মানে বলতে চাইছো যে লাক্ষাদ্বীপ ডুবে যেতেও পারে? হ্যাঁ, আচ্ছা, লাক্ষাদ্বীপ ডুবে যেতেও পারে এর কারণে? লাক্ষাদ্বীপ ডুবে যেতে পারে সেটা তো একটা হলো, তাছাড়াও লাক্ষাদ্বীপ ডুবে যাওয়ার আগে যেটা হতে পারে, যেমন ধরে প্রচুর পাহাড় পাহাড় কাটা হলো বা এই মানে মাটি তোলপাড় করা হলো, এইসবের যেটা হতে পারে সেটা তো প্রচুর পরিমাণে সেডিমেন্টস প্রডিউস হতে পারে, সেটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে প্রবেশ করবে এবং সেখানকার অর্গানিজমদের সাফোকেশন হবে, সেখানে ফটোসিনথেটিক যেসব ফাইটোপ্ল্যাঙ্কটনস থাকে তারা আলো পাবে না ঠিক করে, জলটা ভীষণভাবে টার্গেট হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে, আলো ঠিক করে দিতে যাবে, তাতে অক্সিজেন কমে যাবে, এবং আলটিমেটলি অক্সিজেন না থাকলে একটা ইকোসিস্টেমে যা হয় সেগুলো মারা যাবে যারা থাকে তার মধ্যে। এবং তাছাড়াও কোরাল থেকেও আমরা একটা জিনিস দেখতে পাই যে কোরাল রিফে এই সমস্ত জিনিসপত্র যদি মানে ঢোকা শুরু করে, বা ধরো এই অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি বা মানুষজনের যদি খুব ইন্টারফেরেন্স বেড়ে যায়, তাহলে এই মানুষজনের যেসব ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো জলে যদি প্রবেশ করে, তাতে রিফের যে কম্পোজিশন সেটা চেঞ্জ হয়ে যাবে। একটা কোরাল রিফ ধরো, সেখানে শুধুমাত্র এবার অ্যালগি তৈরি হওয়া শুরু হলো, কোরাল আস্তে আস্তে মরে গেল, একটা অ্যালগাল রিফ হয়ে গেল। তো এটাও একটা ইকোসিস্টেমের জন্য ভালো না, একটা ট্রান্সফরমেশন হচ্ছে, একটা অল্টারেশন হচ্ছে। আচ্ছা, শাইরি, আমি তোমায় জিজ্ঞেস করবো যে এই যে অ্যানিমেল প্রিজার্ভেশন অ্যাক্ট এখানে চালু করা হচ্ছে, এবং হঠাৎ করে অ্যানিমাল প্রিজার্ভেশন অ্যাক্ট এনেছে, এবং সেটা খুবই বায়াস, সেটাতে কাউ বা বুলের উপরই ওরা কনসেন্ট্রেট করছে, অন্যান্য অ্যানিমালের প্রিজার্ভেশনের কথা সেরকম বলা হয়নি, এবং কোনো রিলিজিয়াস পারপাসে সেই সব অ্যানিমালের স্লটারিংও পারমিটেড। এবং এই কাউ বা বুল এইগুলো ট্রান্সপোর্টেশন বা এগুলো সেল করা বা এগুলো কেনা বা স্লটার করা বা খাওয়া, এই সমস্ত কিছুকেই অপরাধ হিসাবে গণ্য করা হবে তাদের মানে রেগুলেশন অনুযায়ী। এবং কাউকে যদি মানে ধরা হয় যে কেউ গরু নিয়ে যাচ্ছে, তাহলে তাকে ধরে নিয়ে হবে, সে স্লটার নিয়েই যাচ্ছে গরুটা, এবং তাকে ইমপ্রিজনমেন্ট করা হবে। তো এই ব্যাপারটা খুবই বায়াসড একটা ইস্যু, কারণ গরু এই মুহূর্তে এন্ডেঞ্জার্ড নয়, বা কতটা এন্ডেঞ্জার্ড হওয়ার চান্স আছে সেটা আমরা যথেষ্ট সবাই মানে মানে কেউই মনে করছে না যে গরু এন্ডেঞ্জার্ড হওয়ার চান্স আপাতত আছে। তো এই কেন গরু আর গুল নিয়ে পড়া হলো সেটা খুবই কনফিউজিং, খুবই মানে এখন জাস্টিফিকেশন পাওয়া যাচ্ছে না, এই কারণেই খুব অদ্ভুত লাগছে রেগুলেশনটাকে। मैं कहता रहा, चिल्लाता रहा, उनकी भैंस का मीट है, भैंस का मीट है। 50,000 रुपये की इन्होंने मांग करी, मेरे कान पट्टी पे इन्होंने तमंचा लगा दिया, पिस्तौल, फिर हम तो ये छोड़ देंगे और आगे को जो काम करेगा 25,000 रुपये हमें महीना देता रहिए, और वरना ना देगा तो हम तो ये गौ कसी के केस में फंसाते रहेंगे और पुलिस को बताना मत। তো শুধু এই অ্যানিমাল প্রিজার্ভেশন রেগুলেশনই নয়, এখানে বিভিন্ন রকমের অপ্রাসঙ্গিক অ্যাক্ট আনা হয়েছে, যেমন ধরো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট রেগুলেশন, যেটা এই মুহূর্তে লাক্ষাদ্বীপের জন্য খুবই অপ্রাসঙ্গিক, হয় লাক্ষাদ্বীপের ক্রাইম রেট খুবই কম, এবং বিভিন্ন রকমের ওখানকার মানুষদেরকে বিভিন্ন
বিভিন্নভাবে উত্তেজিত করা হচ্ছে এবং বিভিন্নভাবে ডিস্টারবেন্স ছড়ানো হচ্ছে। তাদের প্রচুর মানুষ যারা বায়োডাইভার্সিটি ওয়াচার হিসেবে কাজ করতেন, প্রায় 200 মানুষকে ছাঁটাই করা হয়েছে, তাদের ফিশারিজ হাট সেগুলোকে ডিমলিশ করে দেওয়া হয়েছে এবং রিলোকেশন নিয়ে বিভিন্ন রকম নতুন নতুন নিয়ম, যে তাদেরকে চাইলেই কোনো সরকার যে কোনো কারো প্রাইভেট প্রপার্টি থেকে যে কোনো ইনভেস্টিগেশন চালাতে পারে, মানে আজকে পারমিশন দিলে আবার 3 বছর পরে আবার ইনভেস্টিগেশন করতে পারে, কাউকে এক জায়গা থেকে উইদাউট এনি কনসেন্ট অফ দ্য ওনার তাকে অন্য জায়গাতে পাঠিয়ে দিতে পারে এবং সেখানেই তাকে পার্মানেন্ট ব্যবস্থা দেওয়া হবে, এমন 10 বছর পরে তাকে চাইলে আবার রিলোকেট করা হতে পারে। এই যে বিভিন্ন রকমের অস্থিরতা, এগুলো লাক্ষাদ্বীপের মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই নতুন অ্যাডমিনিস্ট্রেটর সে একেবারেই একটা অ্যাবসলিউট অথরিটি চাইছে। আমরা জানি যে পঞ্চায়েত থেকে অনেক ক্ষমতা সরিয়ে দেওয়া হয়েছে এবং ভীষণভাবে বেশি ইম্প্যাক্টফুল হয়ে যাচ্ছে ফিশারিজ বা এগ্রিকালচার বা অ্যানিমাল হাজবেন্ডারি এই ডিপার্টমেন্টগুলো এবং সামগ্রিকভাবে এনভায়রনমেন্ট খুবই একটা ডিটোরিয়েশনের দিকে যেতে চলেছে। মানে এগুলো হলে পরে এরকম একটা অবস্থান হতে পারে, এটাই বলছো? মানে এগুলো হলে পরে পরে এই জিনিসপত্রগুলো ইয়ে হয়ে যাবে। এবং তুমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বললে, সেটা হচ্ছে যে ডুবে যেতে পারে লাক্ষাদ্বীপ, মানে সেটা ভয়ঙ্কর একটা বিষয়। তো তার মধ্যে ফ্লোটিং ভিলা এই ধরনের ইস্যু এনেছে, যে ফ্লোটিং ভিলাও করা হবে। তো ফ্লোটিং ভিলা বা এগুলো হলে যেতে হবে, যেটা হচ্ছে যে ফ্লোটিং ভিলার যে শ্যাডোটা হবে, মানে ধরো জলের উপরে, তার নিচে যেসব অর্গানিজম হবে তারা ঠিকঠাক আলো পাবে না, তাদের ফটোসিনথেসিস ঠিক করে হবে না, তাদের এবং আমরা যে ফুড চেইনটা দেখি, তাহলে যারা ফটোসিনথেসিস করে ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো, সেগুলো প্রথমে এনার্জিটাকে সূর্যের থেকে নেয় এবং সেটাকে তারা নিজেদের কোষের মধ্যে স্টোর করে এবং সেখান থেকে সেটা ফ্লো করে, সেখান থেকে জুপ্ল্যাঙ্কটন, সেখান থেকে বা যারা যেসব মাছ সেগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন খেতে পারে তারা, বা যারা খেতে পারে ওই সিস্টেমে। তো এবং সেই ছোট মাছগুলোকে বড় মাছ এইভাবে, এবং সেই মাছ মানুষকে এইভাবে একটা ধরো মানুষের সাথে কানেক্ট করে, এইভাবে ফুড চেইনটা হচ্ছে। এবং তুমি যদি সমুদ্রের মধ্যে শুধু দেখো তাহলে ওই ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটন খাচ্ছে কিছু ছোট মাছ, সেগুলোকে বড় মাছ খাচ্ছে, সেখান থেকে আরো বড় মাছ খাচ্ছে, বা সেগুলোকে কিছু অ্যাকোয়াটিক বার্ড এসে খাচ্ছে, এইভাবে পুরো ইকোসিস্টেমটা বাড়ে। তো যদি তুমি ওই যে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো সূর্যের আলোতে ফটোসিনথেসিস করে, তারা যদি সেই সূর্যের আলোটাই না পায়, তাহলে জলের যে মানে মানে খাবারের যে সোর্সটা সেটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে ইকোসিস্টেমটা ডেফিনেটলি পুরোটাই সাফার করবে। এবং কোরালের যদি কথা বলো, তাহলে কোরাল একেবারেই সাফার করবে, কারণ কোরালের মধ্যে প্রথমে ফটোসিনথেটিক অর্গানিজম থাকে, তারাই কোরালকে মানে বেশিরভাগ সময় সকালে মানে খাবার দেয় এবং কোরাল তাদেরকে থাকতে দেয়। তো তারা থাকতে পারবে না এবং কোরাল একটা সময় তাদেরকে ছেড়ে দেবে এবং কোরাল ব্লিচিং আমরা যেটা বলি সেটা হবে, শুধু সাদা স্কেলিটন করে থাকবে এবং সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, সেগুলো মানে মরা কোরাল আর কি, ডেট কোরাল ওইভাবে ওই সিস্টেমটাও কোলাপস করে যাবে। এরপরে আমি যদি বলি যে এই জায়গাটাকে এবার বাঁচানো যায় কি করে, বা এখন অবধি যা হয়েছে, এরপরে যদি আমি তোমায় বলি যে এর পরে সলিউশনটা কি হলে পরে এই পুরো জায়গাটা রিকভার করতে পারে বা আবার সেই প্রথম যে স্টেজে ছিল সেখানে ফিরে যেতে পারে, তাহলে অ্যাজ আ নেচারের খুব কাছাকাছি থেকে তুমি কাজ করছো, কোরাল নিয়ে কাজ করছো, এই ধরনের সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ করছো, তো সেখান থেকে তোমার কি মতামত? দেখো, আমি যেটা বললাম যে লাক্ষাদ্বীপ একটা ব্যালেন্সড জায়গাতে আছে, মানে ওখানকার মানুষজন একটা ব্যালেন্সিং করে চলছে, কিন্তু লাক্ষাদ্বীপের যদি ন্যাচারাল ডিজাস্টারের কথা বলো, সেটা সবসময় চান্সেস থাকবে। ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট এই পৃথিবীতে কাউকে ছাড় দিচ্ছে না, তো লাক্ষাদ্বীপও তার মধ্যে থাকবে। কিন্তু এই আংশপ্রজ্বলিক অ্যাক্টিভিটিগুলো যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে আমরা আর কিছুই না, আমরা প্রসেসটাকে অনেক অনেক বেশি তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই নতুন করে ডেভেলপমেন্টের নামে লাক্ষাদ্বীপকে এইভাবে ধ্বংস করাটা
করার কথা ভাবা একটু বন্ধ করে বরং নেচারালি যেরকম আছে লাক্ষাদ্বীপ সেটাকে আরেকটু প্রিজার্ভ করার কথা ভাবতে পারি। কারণ মানুষের ইন্টারভেনশন যত বাড়বে তত নেচারের সমস্যা বাড়বে, এটা তো মানে সত্যি। তো লাক্ষাদ্বীপকে ছেড়ে দিতে হবে তার নর্মাল যেই অ্যাট্রিবিউশন ছিল মানে অতীতে, সেই জায়গাটাতে ছেড়ে দিতে হবে। বেশ, ধন্যবাদ সময় দেওয়ার জন্যে। আর কি বলবো,